বুঝলে প্রিয়তা, তোমায় বিয়ে করেছি আমার মা বোনকে সাহায্য করতে। ওরা ইট ছিল, তুমি ছুঁড়বে পাথর। পারলে চুলে মুঠি ধরে ঘোরাবে আমার বোনটাকে। আমি করা আদেশ, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। ওরা একটা বলে তোমার তিনটা বলে শোধ দিতে হবে। আর তোমার কথার আঘাত যেন হয় ছুরি চেয়েও ধারালো। মুখের বাণীতেই যেন ঘায়েল হয় ওরা। নিজের সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে প্রিয়রাশি। একত এই বিয়েতে তার মত ছিল না একদমই। অবিবাহিত মেয়ে সে, অথচ বিয়ে হলো বিবাহিত বৌমরা পুরুষের সঙ্গে। প্রিয়রাশি আমার নাম, মা বাবার বাধ্য মেয়ে। অনার্স ফাইনাল ইয়ারে, গায়ের রং ধবধবে ফর্সা, লম্বা স্বাভাবিক স্বাস্থ্য, ঘন কালো চুল, মার্জিত ব্যবহারে আমি ছিলাম সেরাই সেরা। সে আমার কপালে জুটল বিবাহিত এক পুরুষ। ইনি আমার কল্পনা জগতের বাইরে। আমার রূপকথার রাজকুমারের স্বপ্নকে ধূলিসাৎ করে যেন প্রবল ঝড় উঠেছে মনে। বুক পাঁজর দুমড়ে মুচড়ে গিয়েছে এই বিয়েতে। কবুল বলার সঙ্গে সঙ্গে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, নিজের ইচ্ছাকে সমাহিত করেছি। ভাবনার মাঝখানেই উঠে দাঁড়ায় সামনে থাকা পুরুষটি। হাত ঘড়ি খুলতে খুলতে বলে, কাউকে ভালোবাসেন? উনার মুখের এমন প্রশ্নে কিছুটা হতবাক আমি, তবুও উত্তর দিলাম। দুপাশে মাথা নাড়ালাম, অর্থাৎ না। সে কিঞ্চিত হেসে বলল, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তবুও বলছি, চোখ বন্ধ করুন, ভাবুন আপনার সবচেয়ে কাছের মানুষটিকে, যাকে আপনি ভালোবাসেন। এবার ভাবুন আপনাদের ঘরে আপনি বাদে অন্য একজন আপনার বিছানায় বসেছে। ফুলে সাজানো খাট, আজ তাদের বাসর রাত, তাও আপনারই সামনে। কেমন লাগবে আপনার? উনার কথার তালে কখনই যেন চোখ বুজেছি আমি। প্রশ্নে তাকাই ফট করে, হাসপাস লাগছে। মেঘে গিয়েছি আমি। এ কেমন অনুভূতি? লোকটা আমার মুখের দিকে তাকিয়ে খানিক হেসে বলল, ওরও এমনই লাগছে। মনে সাহস জুগিয়ে প্রশ্ন করি, ওকে? লোকটা আর কোনো জবাব দেয় না। মুখাকৃত পরিবর্তন হয় উনার, রাগে চোখ মুখ লাল। চোখ দুটো বড় বড় করে আমার সামনে এসে কর্কশ কণ্ঠে বলে, আপনার জানতে হবে না। আপনার কাজ শুধু আমার মা বোনকে সাহায্য করা। শুধু সাহায্য নয়, শাস্তি দেওয়া, চরম শাস্তি। কিন্তু কিসের শাস্তি? উনি আবার ঝাঁঝালো স্বরে বললেন, সেটাও আপনার জানতে হবে না। যা বললাম তাই শুনুন। বোকা বনে গেলাম জানো আমি, কারণ বলবে না অথচ শাস্তি দিতে বলছে। এ কোন মুসিবতে পড়লাম আমি? লোকটা কি পাগল? আর যাই হোক, একজন মাথা খারাপ লোকের সঙ্গে বিয়ে দেবে না আমায়। যতদূর শুনেছি উনি একজন ইঞ্জিনিয়ার। বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমি। এমন সময় দরজায় নক করে তার ছোট বোন রিপা চিৎকার করে বলে, ভাইয়া দরজা খোলো, মা অসুস্থ, মরা মরা অবস্থা। লোকটার চেহারাতে কোনো প্রতিক্রিয়া দেখলাম না। সে সুন্দর করে বিছানায় গিয়ে বসলো, যেন কিছু শুনিনি। এগিয়ে এসে বললাম, শুনছেন না আপনার বোন কি বলছে? আপনার মা অসুস্থ। লোকটা বিছানায় শুয়ে পড়লো চাদর মুড়ি দিয়ে। আমি গোল গোল চোখ করে তাকিয়ে আছি শুধু। এরই মাঝে মেয়েটা ডেকে উঠলো আবারও, ভাইয়া দরজা খোলো। মা মনে হয় আর বাঁচবে না। তোমাকে দেখতে চাইছে শেষবারের মতো। এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় নাই তিনি। বিরক্ত হলাম আমি। এ কোন নির্দোষ মানুষ নিজের মায়ের মৃত্যু সময়তেও চুপ থাকে? দরজা খুলতে এগিয়ে গেলাম। পেছন থেকে উনি ধীর স্বরে বললেন, ছোটবেলায় একটা গল্প পড়েছেন রাখাল বালকের? সে ছিল মিথ্যাবাদী। বাঘ এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে ডেকে বিরক্ত করত। তীক্ষ্ণ স্বরে বললাম, আপাতত আপনার গল্প শোনার মতো মুড নেই আমার। আপনি বিবেকহীন হতে পারেন, আমি নই। দরজা খুলে ঘর ছেড়ে বেরালাম। রিপা ভেতরে একবার উকি দিয়ে বলল, ভাইয়া আসছে না? না আসলে থাক, আপনি চলুন ভাবি। আমায় টেনে টেনে নিয়ে গেল শাশুড়ি মার ঘরে। সবে ঘরে ঢুকেই দেখলাম তিনি মেঝেতে বসে পানের জায়গা থেকে পান বানিয়ে মুখে পড়ছেন। আমায় দেখে ঘাবড়ে গিয়ে
পানটা মুখ থেকে বের করে রেখে বিছানায় বসে বলে, তুমি এসেছো বৌমা? ওই আসলে বাড়িতে ব্যথা হচ্ছিল, তাই পান মুখে দিলাম। তা বসো বৌমা, মিনমিনে স্বরে বললাম। আপনি নাকি অসুস্থ মা? ওই আর কি, হার্টের সমস্যা আমার, একলা থাকতে পারি না রাতে। মাথায় চিন্তা এসে ভর করে বুকের চাপ দেয়। কিছু মনে না করলে একটা কথা বলবো তোমায় বৌমা? বলুন। আজকের রাতটা তুমি আমার কাছে থাকবে। বুকের ব্যথাটা বেড়েছে, না জানি কখন কি হয়। রিপার কাল পরীক্ষা, রাতভর পড়াশোনা করবে। আমার বড় মেয়ে মানে তোমার ননাসের ছেলে গায়ে জ্বর, ও ছেলে নিয়েই ব্যস্ত। আমায় দেখবে কে বলো? মা চরম হতাশা নিয়ে কথাগুলো বলে দীর্ঘ শ্বাস নিলেন তিনি। আমার মায়া হলো বড্ড। অসুস্থ একটা মানুষ, অথচ তাকে দেখার কেউ নেই। এক বাক্য রাজি হয়ে গেলাম সঙ্গে থাকতে। তিনি খুশিতে গদগদ হয়ে শুয়ে পড়লেন। বললাম, পরনে লেহেঙ্গাটা আর গহনাগুলো খুলে আসি মা, এগুলো পরে ঘুমাতে পারবো না। শাশুড়িমা মুখ যেন অন্ধকার হলো, বাধা দিয়ে বললেন, ঘরে যাওয়ার আর দরকার নাই, আমার বাথরুম ইউজ করো। রিপার তোমার ঘর থেকে সুতি জামা নিয়ে আসছে। মাথা নাড়ালাম, ফ্রেশ হতে বাথরুমে গেলাম। রিপা আমার জামা দিয়ে গেল, গহনাগুলো খুলতে লাগলাম যত্ন সহকারে। এগুলো আমার নানির দেওয়া। মা ছিলেন নানির একমাত্র মেয়ে, শেষ সূত্রে মাই পেয়েছিল সব। এবার পেলাম আমি। নানি ছিলেন জমিদার গিন্নি। শখের বেলায় ছিল না তার, মন যা চাইতো নানা গড়িয়ে এনে দিত। ভারী কার্যকারু ও পুরু করে গড়া প্রতিটি গহনা। সবচেয়ে আকর্ষণীয় হলো হাতের এই বালা জোড়া। নিখুঁত কারুকার্যে গড়া মজবুত বালাটি ছিল ভীষণ সুন্দর। গহনাগুলো দেখে বোঝার উপায় নেই যে যুগ পার হয়েছে এগুলোর। আনমনে ঠোঁটের কোণে এক চিলটা হাসি ফুটে ওঠে। গহনাগুলো ওনার মাঝে পোটলা করে রেখে দেই। বের হয়ে সবে দরজা খুলেছি ওয়াশরুমের, এমন সময় দেখি বড় ননাস মানে সুমা আপুর ছেলে স্বামী মেঝেতে গাড়ি নিয়ে খেলছে, দৌড়াচ্ছে। বিষয়টা আমার একটু কেমন যেন লাগে। বাচ্চাটা নাকি অসুস্থ, তাহলে এত ফিট হয়ে খেলছে কিভাবে? আমায় বের হতে দেখে সুমা আপা দ্রুত এসে ছেলের হাত ধরে দাঁড় করালো, চোখ রাঙালো। ছেলেটা মুখ ছোট করলো, মাথা নিচু করলো। আপু এক গাল হেসে বলল, ছেলেটা একদম কথা শোনে না, জ্বর শরীর নিয়ে খেলতে যায়। তোমরা শুয়ে পড়ো, আমি আছি। ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায় সে। রিপাও পড়াশোনা আছে বলে বিদায় নেয়। মা দরজা লাগিয়ে দেয়। আমি গহনাগুলো নিয়ে বিছানায় বসতেই শাশুড়ি মা এক দৃষ্টিতে তাকিয়ে রয় সেদিক পানে। বলে, এগুলো পুরনো আমলের খাঁটি সোনার গহনা তাই না মা? জি। দেখেই বুঝেছিলাম। তা মা, এখানে কত ভরি হবে সব মিলিয়ে? সঠিক হিসেব আমার জানা নেই, তবে মায়ের থেকে শুনেছিলাম 8-10 ভরি হতে পারে। শাশুড়ি মা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। ধীর স্বরে বললাম, আপনি ওষুধ খেয়েছেন? খেয়েছি। তুমি বসো, আমি তোমার বিছানা গুছিয়ে দেই। নিজে করে নিতে চাইলাম আমি, উনি নিষেধ করলেন। নতুন বউ আমি, প্রথম দিন এসেই নাকি কাজ করা মানায় না। বললেন, আজকের দিনে তোমায় থাকতে বললাম, তুমি কিছু মনে করোনি তো মা? আসলে প্রথম দিনই তোমায় আমি আপন করে নিয়েছি। মেয়ে মনে করেছে তাই সাহায্য চাইলাম। না না, সমস্যা নেই। শুতে যাব এমন সময় বাইরে থেকে দরজায় খটখটানি। সে এসেছেন যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, নাম জানা নেই। মা বিরক্তিতে কপাল কুঁচকায়, বলেন, শুয়ে পড়ো প্রিয়তা। আমিও শুয়ে পড়ব, এখন আর দরজা খোলার প্রয়োজন নেই। ডেকে ডেকে সাড়া না পেয়ে একাই চলে যাবে। আমি চুপ করে রইলাম। উনি আবারও দরজায় নক করে খুলতে বলতে বিব্রত বোধ করে আমি ক্ষীণ স্বরে বললাম, মা উনি হয়তো আপনাকে দেখতে এসেছেন বা কোনো প্রয়োজনে। এতবার নক করছে। মা এবার অন্তুষ্ট হলেন। এক প্রকারে বাধ্য হয়ে দরজা খুলে দিলেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি সমস্যা, কি দরকার তোর? রাত বিরাতে বিরক্ত করছিস কেন?
বিরক্ত তো তোমরা আমায় করছো। আজ আমাদের বাসর ঘর, অথচ আমার বউকে এনে নিজের কাছে রেখে দিয়েছো। কোনো কমন সেন্স নেই নাকি? আগের বারের মতো ফোন দিয়ে এঁটেছো? মা আমতা আমতা স্বরে বললেন। কথার কোনো সিঁড়ি নেই তোর, কি বলবি বল? কি দরকার? আমার বউকে দরকার। ওদিকে লজ্জায় আমি পারলে মাটির সঙ্গে মিশে যাই। এ কেমন লাগামহীন পুরুষ মানুষ! শাশুড়ি বিড়বিড়িয়ে কি যেন বলে পেছন তাকালেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, কি বলবে শোনো, এসো। তাড়াতাড়ি শুনিয়ে আসবে মা, তোমায় ভরসা করে থাকতে বলেছি। আমি কিন্তু অসুস্থ। একবার মাথা কাত করে দরজার দিকে এলাম। লোকটা তাকে অনুসরণ করতে বলে চলে যায়। সে হাঁটতে হাঁটতে অন্ধকারের মতো একটি জায়গায় দিয়ে উঠে লাগে। সম্ভবত এটা সিঁড়ি, আমি বুঝতে পারিনি। প্রথম সিঁড়িতে পা বেঁধে পড়ে যেতে নেই। তিনি কিন্তু একটু দূরেই চাইলেই আমায় ধরতে পারতো, অন্তত সাবধান করতে পারতো। দুই হাত দিয়ে সিঁড়িতে ভর দিয়ে পড়ার হাত থেকে বেঁচেছি। আমার মৃদু চিৎকারে তিনি থেমে যান। দৃষ্টির সামনে রেখেই বলে, চাইলেই আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু করলাম না একটা কারণে। ততক্ষণে উঠে দাঁড়িয়ে হাত ছাড়ছি। মনে মনে বললাম, হেল্প না করে এখন কারণ দেখাচ্ছে। তিনি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে বলল, এখানে আপনার তিনটি শিক্ষা হলো। প্রথমত, সামনে পথ অনুমান না করে পা বাড়ানো যাবে না। দ্বিতীয়ত, কাউকে অন্ধবিশ্বাস করে তার পথে পথ মেলানো যাবে না। এবং শেষ, অন্যের সাহায্য আশায় না থেকে নিজেকে নিজের আত্মরক্ষা করতে হবে। আমি বোকার ন্যায় দাঁড়িয়ে তার কথাগুলো শুনে গেলাম। বলছে কি লোকটা, এসব যেন আমি জানি না। শেখাতে এসেছে। উনি পুনরায় গম্ভীর গলায় বললেন, চলে আসুন। সে আগের গিয়ে ছাদের এক প্রান্তে দাঁড়ায়। আমি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছি। কিছুক্ষণ কিছু পলক আকাশ পানে তাকিয়ে রইলেন তিনি। এরপর হঠাৎ করে বললেন, আপনাকে সাহসী হতে হবে। পর্বতের মতো মাথা উঁচু করে থাকতে হবে সব সময়। নদীর মতো বয়ে চলতে হবে, থামলে চলবে না। আকাশের মতো চকচকে ও পরিষ্কার হতে হবে মুখের বুলি। আপনায় ভরসা করে এনেছি। আপনি পারবেন এই পাপের রাজত্ব ভেঙে সবকিছু আলোকিত করতে। বললাম, আপনি ভীষণ সিনেমাটিক কথা বলেন। লোকটা কিঞ্চিত হাসলেন, কি যেন বলতে যাবে, আবার তখনই ননদীর পাশে উপস্থিতি বললেন, মায়ের শ্বাসকষ্ট হয়েছে, ভাবিকে নিয়ে যেতে হবে। ও কোনো উত্তরে আশা না করেই আমায় টানতে টানতে নিয়ে যেতে লাগে। মনে মনে বলি, শ্বাসকষ্ট হলো, ডাক্তার ডাকতে হবে। আমায় বলার কি আছে? মনের প্রশ্ন মনেই থাকে, বলার আর সাহস পাই না। ঘরে গিয়ে দেখলাম শাশুড়ি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি ব্যস্ত হয়ে তার হাত পা ঘষতে লাগালাম। চিৎকার করে বললাম, ডাক্তার ডাকতে, হাসপাতালে নিয়ে যেতে। রিপা বলল, প্রয়োজন নেই, হাত পা মালিশ করলেই নাকি সেরে যায়। তাই করলাম। প্রায় মিনিট পাঁচেকের পার হলো। এরই মাঝে শাশুড়ি দুইবার উঠে বসেছে। একবার পানি খেয়েছে, আর একবার মেয়েকে বলেছে ঘরের দরজা দিতে। রিপার নাকি পরীক্ষা, তাহলে পড়া বাদে ও কি করে শুধু দাঁড়িয়ে? রিপাকে বললাম, তোমার না পরীক্ষা, তুমি পড়ো, মাকে আমি দেখছি। সে জাজালো স্বরে জবাব দিল, অসুস্থ মাকে রেখে পড়া যায়? আর কিছু বললাম না আমি। মিনিট দশেকের পর শাশুড়ি ঠিক হলো, উঠে বসলো, আমায় ধন্যবাদ দিল। এরপর আমতা আমতা করে বলল, একটা কথা ছিল বউ। বললাম, বলুন মা। আমাদের বাড়িতে নিয়ম, নতুন বউ বিয়ে হয়ে এসে তার বাবার বাড়িতে গহনাগুলো হতে পছন্দ মতো একটি গহনা তার ননদ থাকলে উপহার হিসেবে দেয়। ননদ তো বোনেরই মতন। তবে তুমিও বললাম, এমন নিয়ম তো শুনিনি। তবে আপনাদের বাড়ির নিয়ম যেহেতু, তো দিচ্ছি সাধ্য মতো। গহনার টোপলা খুলতে ননদ সামনে গেল, হাতের আঙ্গুলগুলো একত্র করে চৌকা করে রাখলো। চুরি পরার সময় আমার যেমন করি,
আমরা যেমন করি। আমি বেছে বেছে একটা সুন্দর আংটি তার হাতে পরিয়ে দিয়ে মুখের দিকে তাকালাম। মেয়েটা গম্ভীর মুখ। খুশি হয়নি নাকি? শাশুড়ি কেমন অবলা হেসে বলল, এটা দিলে? হ্যাঁ, আংটিটা সুন্দর না? সিম্পল ডিজাইনের মধ্যে ও সবসময় পরে থাকতে পারবে। শাশুড়ি আবার একটু হেসে বললেন, হ্যাঁ সুন্দর সুন্দর। রিপা কিছু বলল না, গম্ভীর মুখ নিয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম না বিষয়টা হলো কি, মেয়েটার আংটি পেয়ে খুশি হয়নি নাকি? আনমনে এসব ভাবতে ভাবতে শুয়ে পড়েছি। চোখে ঘুম নেই, ভাবছি শাশুড়ির বলার তখনও কথাটি, এ বাড়ির বউরা মানে আমি যতদূর জানি উনি বড়। 4 ভাই বোন ওনারা, 2 ভাই বোন। ছোট ভাই বিয়ে করেনি, তাহলে আর বউ এলো কি করে? ওনার বড় বউ না তো? মুখখানা থমথমে হয়ে গেল আমার। চুপচাপ শুয়ে রইলাম চোখ বন্ধ করে। ঘরের ডিম লাইট জ্বলছে। একটু পর শাশুড়ি মা ধীরে ধীরে উঠে বসে আমার দিকে ঝুঁকে গেল, চোখের সামনে হাত নাড়ালো। সাধারণত মানুষ ঘুমিয়েছে কিনা খেয়াল করে যেভাবে। ভাবলাম কিছু লাগবে হয়তো, বললাম, কিছু লাগবে মা? সে চমকে গেল যেন। আমতা আমতা করে বলল, পানি। উঠে বসে বেড সাইড টেবিল থেকে গ্লাসে পানি দিয়ে বললাম, বললেই হতো। আপনি চিন্তা করবেন না, আমি সজাগ আছি। অসুস্থ মানুষটিকে সারাত ঘুমানো অমানবিক কাজ। বলল, সমস্যা নেই, ঘুমোও। আমি নিষেধ করি। উনি শুয়ে পড়েন। আমি এক হাত হয়ে, মা বারবার এদিক ওদিক ঘুরছে, নাড়াচাড়া করছে প্রচণ্ড, যেন শান্তি পাচ্ছে না। একটু পর সে উঠে দাঁড়ালেন, বললেন, রিপা পড়ছে কিনা দেখতে যাবে। মায়ের মন নিয়ে যেতে চাইলাম না আমি। সে নিষেধ করলো, একাই যাবে। গেল তিনি। আমি শুয়ে রইলাম। মিনিট 5 পর ফিরে এলেন হাতে এক গ্লাস দুধ নিয়ে। বললেন, বাসর ঘরে দুধ খেতে হয়, তোমার খাওয়া হয়নি, মনে ছিল না আমার, এই জন্য নিয়ে এলাম, খেয়ে নাও। আমি যতদূর জানি এসব নিয়ম এখন আর কেউ মানে না, আর মানলেও এটা স্বামী স্ত্রী পালন করে থাকে। শাশুড়ির নতুন বউকে দুধ খাওয়ায়, এ আবার কেমন নিয়ম? বললাম, এত রাতে দুধ খাওয়াবে না? আমি মা, এছাড়াও দুধ আমার পছন্দ না, আর আমি তো আপনার সঙ্গে আছি, পাশের ঘরে নয়, তো না খেলেও চলবে। উনি ভ্রু কুঁচকে বলল, সে যেখানে থাকো, আজ বিয়ের প্রথম রাত, খেতেই হয় আজ। খেয়ে নাও মা, নাক ধরে খেয়ে নাও, খেতেই হবে। উনি রীতিমতো জোর করেই খাইয়ে দিলেন। 2 ঢোক খেয়ে মুখ সরিয়ে নিতে বলল, পুরোটা খাও, না হলে কাজ করবে না। অবাক হয়ে বললাম, কি কাজ করবে না? উনি কাপা স্বরে বললেন, ওই নিয়ম আর কি, পুরোটা খাওয়ার নিয়ম। বাধ্য হয়েই খেতে হলো। ছেলে বিছানায় মাথা রাখলাম, খেয়ে বিছানায় মাথা রাখলাম। মা এসে মাথায় বিলি কেটে দিচ্ছে। সে তো অসুস্থ, তবুও দিচ্ছে। ভালো লাগছে আমার। মা ফিল হচ্ছে সত্যিকারে। মিনিট 2 মাঝে ঘুম ঘুম ভাব চলে আসে। একটু পর যেন চোখের পাতা টেনে তুলতে পারছি না। চোখ বুজে ফেলেছি, কিন্তু মস্তিষ্ক তখনও জাগ্রত। শাশুড়ি হাসি শব্দে পেলাম, ঘুমিয়ে তলিয়ে গেলাম। স্বপ্নে দেখছি কেউ আমার জবাই করছে। বিয়ের পরের দিনে নতুন বউয়ের 10 ভরি গহনা গায়েব। বাতাসের বেগে যেন খবরটি ছড়িয়ে পড়েছে, অথচ বউয়ের ঘুম ভাঙার নাম নেই। মোষের মতো ঘুমাচ্ছে সে। ঘর ভর্তি মানুষের ফিসফিসানি অপেক্ষা করে ঘরে প্রবেশ করে প্রলয় হলো সেই লোকটি, প্রিয়তার স্বামী, এ বাড়ির বড় ছেলে। চারপাশে চোখ বুলিয়ে ধীর স্বরে বলে, প্রিয়তা। এই যে প্রিয়তা শুনছেন? কোনো উত্তর আসে না। ঘুমে তখনও বিভোর সে। প্রলয় এবার তার মাথায় হাত দিয়ে ডাকে। প্রিয়তার ঘুম ভাঙে, ধীরে ধীরে উঠে বসে সে। মাথাটা ঝিম ধরে আছে। মৃদু কান্নার রোল শোনা যাচ্ছে। পাশ ফিরে দেখছেন শাশুড়ি মা কপাল চাপড়ে কাঁদছেন। প্রিয়তাকে ডাকতে দেখে সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার ওপর। বিলাপ করতে করতে বলে, সব লুট হয়ে গেছে গো বৌমা, তোমার বিয়ে সব গহনা লুট হয়ে গেছে। জানালা ভেঙে চোর ঢুকে সব নিয়ে গেছে। শুধু তোমার গুলো নয়, আমার আলমারিতে থাকা গহনা, চেইন সহ হাতের আংটি নিয়ে গেছে। এ আমাদের কি সর্বনাশ হলো! সোনা খোয়া যাওয়া ভালো লক্ষণ নয়। নতুন বউ ঘরে আসতে না আসতেই একই অঘটন ঘটে গেল। মনে হলো
ঘুরো ফিরে দোষটা আমার কাঁধে আসছে, অথচ গহনাগুলো আমার। তবুও চুপ রয়েছি আমি। আসলে কি বলবো বুঝতে পারছি না। আমার জিমোট ভাবে সব গুলিয়ে যাচ্ছে। এক মহিলা প্রশ্ন করে, তোমরা দুজন ঘরে ছিলে, তাও কিভাবে চুরি হলো? বুঝতে পারিনি কিছু। বুঝলে কি আর চুরি হতে দেই? আমার শরীরটা রাতে বেশি খারাপ করেছিল। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। দোষটা আসলে আমারই। আমি মরা ঘুম ঘুমাচ্ছিলাম। বউটা দোষ নেই, বেচারা সারাদিনে ক্লান্তিতে গভীর ঘুমিয়েছিল। আমারই সতর্ক হওয়া উচিত। বিয়ে বাড়ি কত মানুষজন, না জানি কে করেছে হাত সাফাইটা। পরিচিত কেউ করেছে। নিঃশব্দে জানালা সিটকেরি কেটেছে। আলমারি চাবি খুঁজে বের করে আলমারি থেকে গহনা বের করেছে। পরিচিত না হলে এত কিছু করতে পারে। এক মহিলা ক্ষোভে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? কে চুরি করেছে? আমরা নাকি? খেয়ে কাজ নেই আমাদের? তোমার ধন দৌলত চুরি করার মতো রুচি আমাদের নেই। বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেও অপমান করা হচ্ছে। থাকবই না এই বাড়িতে। চলো যাই সবাই। মা কান্না ভেজা কণ্ঠে বলে, হ্যাঁ যাও যাও, আমার ক্ষতি হয়েছে, আমি দুটো কথাও বলতে পারবো না। মা কান্না শুরু করলেন। এবার আমারও কান্না পেল। বিয়ের গহনা, আমার নানুর সেই স্মৃতি। মা শুনলে কষ্ট পাবে। হু হু করে কাঁদতে শুরু করেছি। শাশুড়ি মা দৌড়ে এসে আমার হাত চেপে ধরে বলল, শান্ত হও মা, যা ক্ষতি হওয়ার দুজনেরই হয়েছে। আমি নিশ্চিত এই কাজ পরিচিত করো। এজন্যই সবার গায়ে লাগছে আমার কথা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, তোমার গহনা আমি ফিরিয়ে আনবই। আমার মেজো ভাই পুলিশ, ছোট বোনের স্বামী আর্মি, সবাইকে খবর দিয়েছি আমি। ওরা বলেছে 1 সপ্তাহের মধ্যে সব খুঁজে বের করে দেবে। সম্পূর্ণ গল্পটি আমার পেজে দেওয়া অথবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। নাদিয়া আরফিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ, অর্থাৎ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই পরবর্তী গল্প পেয়ে যাবেন। আমি চোখের পানি মুছি। প্রলয়ে একজন ভাবি এলেন, সম্ভবত ফুফাতো ভাইয়ের বউ। বললেন, আচ্ছা আন্টি, কাল তো ওদের বাসর রাত ছিল, তো প্রিয়তা আপনার ঘরে কেন? মা মুখ বেজার করে বললেন, আমার শরীর অসুস্থ ছিল, এই জন্য ওকে থাকতে বলেছি। ওদের বিয়ে যখন হয়েছে সারাকালই একসঙ্গে থাকবে। হ্যাঁ, তবে ওই রাতটা স্পেশাল ছিল। হ্যাঁ, তুমি এসেছো আর এক নাটক শোনাতে। মনে হয় ওই রাত ছাড়া যেন আর ওরা এক ঘরে থাকতে পারবে না। আমরা বিয়ে হয়ে এসে 3 দিন শাশুড়ি মা পা টিপেছি শুধু। 3 দিন পর স্বামীর ঘরে দিয়েছিল আমাদের। আর একটা রাত অসুস্থর জন্য বউটাকে কাছে রেখেছি। দেখো কত কথা। উনি বললেন, আপনি আগের বারও। শাশুড়ি মা ধমক দিয়ে বলল, চুপ করো নিজুম, তুমি বড্ড কথা বলো সব বিষয়ে, যাও কাজ করো গিয়ে। বউ মানুষ কাজের বাড়ি এসে কাজ না করে ঘুরে বেড়ায় শুধু। ভাবিটা মুখ গোমরা করে চলে যায়। প্লয় আমায় দাঁড়াতে বলে, কিন্তু আমি বসেই আছি। প্লয় আমার হাত ধরে হুট করে চমকে গিয়ে তাকায়। সে টানতে টানতে আমায় ঘরে নিয়ে যায়। তার বিছানায় বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে কিছু একটা বের করে করতে করতে বলে, বেশ হয়েছে। আপনার মতো অধিক মহান মেয়েদের জন্য এটাই ঠিক। কান্না ভেজা কণ্ঠে বললাম, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কি করেছি? আপনার দোষটা কোথায়? লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয় কিছু পলক। একটা রুমাল হাতের মাঝে দিয়ে বলে, নিন, চোখের পানি মুছে নিন। কাঁদলেই তো ফিরে পাবেন না গহনা। আমায় একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। ওয়াশরুমের গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখটা ভীষণ ফুলে ফুলে লাগছে। উনি চলে যান। আমি দণ্ড ঝিম ধরে বসে ওয়াশরুমে চলে যাই। সোজা গোসল সেরে বের হয়েছি। সুতি একটা 3 পিস পরেছি। একটু পর ভারী পোশাক পরবো। আজ আমার বউ ভাত, কিন্তু মনে কোনো আনন্দ নেই। বিয়েতে খুশি নেই, আর তো বউ ভাত। বিছানায় বসলাম, চোখ পরে পাশেই। একটা ড্রাইভিং লাইসেন্স হাতে নিতেই দেখলাম এটা ওনার, মানে তার। আসলে স্বামী মানি না তাকে।
প্রলয় সরকার পুরো নাম। লোকটা বয়স 28। যখন শুনেছিলাম ওনার একটা দ্বিতীয় বিয়ে, ভেবেছিলাম বয়স্ক কোনো লোক হবে, কিন্তু বিয়ের সময় দেখলাম উনি ইয়াং। যাক, একটা দিন তো ভালো হলো। অন্তত লোক সমাজে বুড়ো লোককে বিয়ে করেছি বলে ঠাট্টা পাত্র হবে না। এই প্রলয় লোকটা ভীষণ কর্কশ। এসেছি থেকে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, কেমন যেন রহস্যজনক কথা বলেন। আগামাথায় কিছুই বুঝি না, আপন মনে এসবই ভাবছিলাম। ঘরে এলেন তিনি, মানে উনি, প্রণয়। হাতে খাবারের থালা, সাইডে থালা রেখে বললেন, খেয়ে নিন, আমি একটু আসি। সে আবারও চলে যায় ঘরের বাইরে। আমি বসে আছি উদাস মুখে, খেতে ইচ্ছা করছে না, বারবার গহনার কথা মনে হচ্ছে। মাকে কি জবাব দেব? পছন্দের বালাটি কি আদৌ আর ফেরত পাবো? চোরে হাত পড়লে জিনিস অক্ষত থাকে। মৃত নানুন শেষ সম্বলটাটুকু রাখতে পারলাম না। মা কত ভরসা বিশ্বাস করে তার মায়ের জিনিসগুলো আমানত হিসাবে দিয়েছিল আমায়, আমি ধরে রাখতে পারলাম না। বাড়িতে নতুন বউ শুভকামনা হয়ে আসে, আমি এলাম অপয়া হয়ে। এ দাগ কখনই মুছবে গা থেকে? আর মনেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তখনই ঘরের ভেতর প্রবেশ করে প্রলয়। আমি একটু আড়াল হয়ে চোখের পানি মুছি। লুকোয়ে তো কান্না সবার নজরে আসতেই নেই। উনি বললেন, এখনো খাননি আপনি? কখন খাবেন? একটু পর প্রোগ্রাম শুরু হবে। আমি জবাব দিলাম না কোনো। উনি এক প্রকার বিরক্ত হয়ে আমার সামনে বসলেন। পরোটায় সবজি দিয়ে মুখের সামনে ধরলেন। আমার স্তব্ধ বোধ হলো, নিষেধ করলাম। উনি ধমক দিয়ে বললেন, নাটক করবেন না। আপনাকে নিয়ে বসে থেকে নাটক করার মতো আমার সময় নেই। তাই বলছি দ্রুত খেয়ে নিন, অন্যথায় আমি জোর করতে বাধ্য হব। সকালের ঘটনা এমনিতেই আমার মনে দাগ কেটে আছে, তার মাঝে এর এমন ব্যবহার হু হু করে কেঁদে উঠি আমি। উনি তাতে কর্কপাত না করে খাবার আবারও মুখের সামনে ধরেন। কাঁদতে কাঁদতেই খেয়ে নেই, মনে অভিমান জমা হয়েছে, কিন্তু কার ওপরও অভিমান করছি না আমি। ওনাকে আমি আমার কেউ মনে করি না। খাবার শেষে সবেমাত্র পানি খাচ্ছি, এমন সময় রিপা আসে ডাকতে। বলে, তোমার কসমেটিক সব দাও ভাবি, নিয়ে যায়। সাজতে এসেছে তোমায়। আমি সব নিয়ে যাচ্ছি, তারপর তুমি এসো। বললাম, এ ঘরই নিয়ে এসো না, সব শাড়ি মেকআপ তো এ ঘরই আছে। এক প্রলয়ের দিকে একবার তাকিয়ে বলে, ওনারা আমাদের ঘরে বসেছে, আমরাও সাজবো। সব নিয়ে চলো আমাদের ঘরে, দামি শাড়ি মেকআপগুলো সবই দাও, আমরা আমাদের জিনিস দিয়ে সাজবো। প্রলয় হয়তো কিছু বলতে যাবে, তার আগেই আমি উঠে দাঁড়াই। লাকেজ থেকে সব বাহির করতে নেই, আটকে দেয় প্রলয়। বলে, আপনারা যান, আমি দিয়ে আসবো। রিপা বলে, দাও না সব, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। প্রলয় শোনে না কোনো কথা, আমায় চোখের ইশারায় যেতে বলে। রিপার মুখটা দেখে মনে হলো রেগে গেছে। রাগটাই স্বাভাবিক, সব বিষয়ে উনার এত মাথা ঘামানোর কি দরকার? চলে গেলাম আমি পিছে। রিপা আগে ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গে নোনাস সুমা আপু বলে ওঠে, এনেছিস সব? দুজনে ভাগাভাগি করে নেই চল। আমি যখনই ঘরে ঢুকেছি অমনি সবার মুখ বন্ধ। বুঝলাম না বিষয়টা কি, আনবে কি ভাগ করবে, প্রশ্নটা করেই ফেললাম। কি ভাগাভাগি করার কথা বলছেন আপু? আপু আমতা আমতা করে বলে, ওই খাবার, ওকে খাবার আনতে বলেছিলাম আমিও, বলে বিছানায় গিয়ে বসলাম। দুজন মেয়ে এগিয়ে এলো, আমায় সাজাবে তারা, সব কথাই জানতে চাইলো। এবার বেশ রাগ হলো আমার জিনিস নিয়ে উনার এত মাথায় ব্যথার কি আছে? রিপাকে বললাম, রিপা তুমি প্লিজ আর একবার ওই ঘরে যাও, ওনাকে গিয়ে বলো আমি চাইছি সব। নীল রঙের লাকেজ সব রাখা আছে, শাড়িও বের করা রেখেছি আমি, প্লিজ নিয়ে এসো। রিপার হন হন করতে করতে চলে যায়। ঘরে গিয়ে দেখে পুনলয় সব গোছাচ্ছে। রিপাকে দেখে বলে, এসেছিস, নে এগুলো নিয়ে যা। তখন দিল না কেন? সব গোছানো ছিল না তাই। নিয়ে যা এখন। রিপার হাতে একটা শাড়ি ও নীল ব্যাগের কসমেটিক দিয়ে দেয়। শাড়ি দেখে রিপা বলে, একটা শাড়ি
হ্যাঁ, মানুষ একজন শাড়ি 14টা পরবে। প্রলয়ের সামনের দিকে এগোতে নেয়, পেছনে থেকে রিপা বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি করছো ভাইয়া? প্রলয় করা বলাই কথায় হ্যাঁ করছি, সুতরাং শর্ত হাত। একই ঘটনায় রিপার করার চেষ্টা করিস না প্রিয়তা, কোনো ক্ষতি আমি প্রলয় বেঁচে থাকতে হতে দিচ্ছি না। রিপারা দ্রুত গলায় বলে, এসব কি বলছো ভাইয়া? আমরা কেন তোমার বউয়ের ক্ষতি করব? উনি তো আমাদের ভাবি, আগের জন্য তাই ছিল। রিপা আর কোনো কথা বলল না, জিনিসগুলো নিয়ে চলে যায় সে। ইতিমধ্যেই তখন আমার বেসিস স্কিন কেয়ার শুরু হয়ে গেছে। রিপাকে দেখলাম নত মুখে ঘরে ঢুকছে। শুধালাম, সব ঠিকঠাক এনেছো? মেয়েটা কোনো জবাব দিল না, জিনিসগুলো বিছানায় রেখে চলে গেল। আমি সাজাই মন দিলাম। শ্বাস শেষে স্টেজে নিয়ে বসানো হলো। চুপচাপ বসে আছি আমি, এখনো আমার মায়েরা আসেনি। চিন্তায় আছি মাকে কি জবাব দেব। এমন সময় এক মহিলা এলো, বলল, কালকে দিয়ে শাশুড়ি বধূবরণ করেছে, তোমায় উপহারে কি দিয়েছে প্রিয়তা? স্বামী এত বড় চাকরি করে, শুনেছি পারিবারিক ব্যবস্থাও আছে, নিশ্চয় হার টার দিয়েছে। তা কোথায় সেটা? তোমারগুলো তো চুরি গেল, ওটা তো গেছে নাকি? নতুন বউয়ের গায়ে সোনা নেই দেখছি। বনেদি ঘরের মেয়ে বউ ভাতের দিনে গা খালি থাকলে মানায়? উনারা এক প্রকার ভর্সনা করে কথাগুলো বলল। আপন মানে আমি মুখ ছোট করলাম, অপমানে আমি মুখ ছোট করলাম, মাথা নিচু করে রইলাম। দূর থেকে এই দৃশ্য দেখে প্রলয় রেগে মেগে মায়ের ঘরে যায় সে। রাগান্বিত স্বরে বলে, গহনা সেটাই কোথায় মা? প্রিয়তার জন্য যে গলা হার দুল চুরি বানানো হলো সেগুলো কোথায়? ওকে দাওনি? মা ঝাঁঝালো স্বরে জবাব দেয়, না দেয়নি। কেন? সবে এক গহনা চুরি গেল, আবার এত ভারী গহনা পরতে দেবে? পাগল নাকি আমি? যদি ডাকাতি হয় এবার, আর পড়ার সময় কি গেল? সারা জীবনই পড়তে পারবে, আজই পড়তে হবে তা কি মানে? তার কি মানে? প্রলয় কঠোর গলায় বলে, আমি প্রলয় সরকার বেঁচে থাকতে আমার বউয়ের গা থেকে গহনা ডাকাতি হবে এটা সম্ভব? অসম্ভব। তোমার অত চিন্তা করতে হবে না, গহনা বের করে দাও দ্রুত, পাখিটা আমি দেখব। তুমি কি একটু বেশি বুঝছিস না? বেশি বুঝছি দেখে হয়তো এখনো পরিস্থিতি হাতের মুঠোয় আছে। আমি তোর মা প্রলয়, সেজন্যই বলছি গহনাটা দিয়ে দাও। মা এবার প্রলয়ের কাঁধে হাত রেখে বলে, দেখ বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। এছাড়াও সামনে তোর ছোট বোনটার বিয়ে, ওর জন্য তো কিছু রাখতে হবে বল। ওর জন্য নেই মা, আমার বউয়ের জন্য বানানো গহনা দিয়ে নিজের মেয়ের বিয়ে দিতে হবে। মা অপমানে মুখটা ছোট করলেন। প্রলয় রিপাকে জিজ্ঞেস করলো, গহনা কোথায় রেখেছে? রিপা আলমারির দিকে ইশারা করে। প্রলয় আলমারি খুলতে গহনা বের করে চলে যেতে নেয় সে। হঠাৎ কি যেন মনে করে বলে, আলমারি থেকে নাকি তোমার চেন আংটি চুরি হয়েছে। এটা হয়নি, হয়তো খুঁজে পায়নি চোর। এখন এটাও কি আমার দোষ? চুরি হলেও ভালো হতো। প্রলয় হাসতে হাসতে বলে, তুমি জগৎ জননী সাপের চেয়েও বিষধর। চলো যাই সে। মার আগে ফোঁস করতে করতে বলে, দেখ এবার আমি কি করি। আগের বারের কথা মনে নেই, এবার ওর চেয়েও খারাপ অবস্থা করব মেয়েটা। কতক্ষণ ওকে রক্ষা করতে থাকবো? প্রলয় ছুটি শেষে হলো বলে, সাপ বলবি না আমায়, দেখ এবার সাপ হয়েই সবল দেব তোর বউকে। রিপা অ্যাসিড এনে ঘরে রাখ, জলসে দেওয়া সময় এসে যাচ্ছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।